পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলা শিক্ষা ক্লাসরুম 2024-এ সকলকে স্বাগত জানাই। আমি বেহালা হাই স্কুলের ইতিহাস বিষয়ের সহশিক্ষিকা শ্রীমতী স্বাতী ভৌমিক। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ইতিহাস বিষয়ের দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণের প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। এসো আমরা দেখে নিই সংঘবদ্ধতার গোড়ার কথার প্রথম পর্বে কি কি রয়েছে, কি কি বিষয় নিয়ে আমি আলোচনা করব। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ, তার চরিত্র এবং প্রকৃতি, মহাবিদ্রোহের গুরুত্ব এবং মহারানীর ঘোষণাপত্র, এছাড়াও সভা সমিতির যুগ, বৈশিষ্ট্য এবং মূল্যায়ন এই প্রথম পর্বের মধ্যে আমি রেখেছি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শিবাজী উৎসব কবিতাটির একটি পংক্তি দিয়ে আজকে তোমাদের পড়ানো শুরু করব। কবিতাটির যে বিশেষ পংক্তিটি সেটি হলো, বণিকের মানদণ্ড পোহালে সর্বরি দেখা দিল রাজদণ্ড রূপে। আমরা জানি ব্রিটিশ ভারত বলতে আসলে যেটাকে বোঝানো হয় সেটি হচ্ছে তাদের সাম্রাজ্যবাদী শোষণ এবং পরাধীনতার গ্লানি ভারতবাসীর মনে যে ক্ষোভ এবং অসন্তোষের সঞ্চার করেছিল তার প্রতিফলন। অষ্টাদশ শতকের পূর্বেই যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসে, তাদের প্রাথমিক উদ্দেশ্যই ছিল সমগ্র ভারতবর্ষ ব্যাপী সাম্রাজ্য প্রতিষ্ঠা করা। প্রথমে তাদের ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্য নিয়ে ভারতে আসার প্রয়োজন হলেও পরবর্তীকালে তারা রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি করে এবং অর্থনৈতিক শোষণের মাধ্যমে সমগ্র ভারতবর্ষ দখল করার পরিকল্পনা নেয়। এই যে সমগ্র ভারতবর্ষ দখল এবং এই দখল করার পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে অষ্টাদশ শতকে তাদের বিরুদ্ধে অসন্তোষ জমা হচ্ছে সাধারণ ভারতবাসীদের মধ্যে। তারা বেশিরভাগই ছিলেন হচ্ছে নিম্ন সম্প্রদায়ের মানুষ, কৃষক এবং উপজাতি। তারাই প্রথম কিন্তু এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কিন্তু সমগ্র ভারতব্যাপী কোনো বিদ্রোহ কিন্তু তখন প্রস্ফুটিত হয়নি। 1757 খ্রিস্টাব্দে পলাশী যুদ্ধের পর 100 বছরের মধ্যে সমগ্র ভারত দখল করে নিয়েছিল ব্রিটিশ ঔপনিবেশিকতাবাদ এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদ। তাদের শুধু ভারতবর্ষ দখল করে নিয়েছিল তাই নয়, তার পাশাপাশি তারা রাজনৈতিক অর্থনৈতিক প্রাধান্য বিস্তার করে। 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি প্রবর্তন করলেন অধীনতামূলক মিত্রতা নীতি। দখল করে নিলেন মহীশূর, মারাঠা, হায়দ্রাবাদ। 1798 খ্রিস্টাব্দের পর 1848 খ্রিস্টাব্দে আরেকজন সাম্রাজ্যবাদী গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তিনি দখল করে নিলেন কুশাসনের অজুহাতে এবং সত্যবিলোপ নীতির দ্বারা সাতারা, ঝাঁসি, অযোধ্যা প্রমুখ অঞ্চল। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি যে এইভাবে ধীরে ধীরে ক্ষমতা বিস্তার, ভারতীয়দের মধ্যে ক্রমাগত ধীরে ধীরে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করার যে প্রয়াস, তার যে একটা প্রেক্ষাপট তৈরি হচ্ছে। আমরা জানি যে কোনো বিদ্রোহ বা বিপ্লবের পেছনে দুটি কারণ থাকে, একটি প্রত্যক্ষ কারণ, অপরটি পরোক্ষ কারণ। 1757 ঠিক পলাশীর যুদ্ধের 100 বছর পর 1857 সালে ভারতে দেখা দিল মহাবিদ্রোহ। এই বিদ্রোহ পেছনে ঠিক এই দুটি কারণই ছিল। প্রথমে আমরা দেখে নেব পরোক্ষ কারণ কি ছিল। পরোক্ষ কারণের মধ্যে প্রথমেই ছিল রাজনৈতিক কারণ। সেটা তো আমি প্রথমেই শুরু করলাম, লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি। এর আগে 1798 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি। এর পাশাপাশি ছিল অর্থনৈতিক কারণ। দেখা যাচ্ছে সেই সময় চিরস্থায়ী বন্দোবস্ত, মহলবাড়ি এবং রায়তবাড়ি ইত্যাদি বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সমগ্র ভারতবর্ষ ব্যাপী ছড়িয়ে পড়েছিল। তার যে সুফল সেটা কিন্তু সাধারণ কৃষক শ্রেণীর পায়নি।
অনেক জমিদার শ্রেণীরও এই সময় পতন ঘটেছিল। জমিদার শ্রেণী তারা নিঃস্ব হয়ে গিয়েছিল, তাদের জমি ব্রিটিশ সরকার নিলামে বিক্রি করে দিয়েছিল। এছাড়াও ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হয়েছিল, বাংলার কুটির শিল্প অন্ধকারে নিমজ্জিত হয়। এরপরে আসে সামাজিক কারণ। ইংরেজরা ভারতীয়দের জন্য কিছু সামাজিক আন্দোলন করলেও সেটি কিন্তু শিক্ষিত ভারতীয়রা সেটিকে ভালো চোখে দেখলেও সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত যে মানুষেরা ছিলেন, যারা দরিদ্র অশিক্ষিত এবং গ্রামাঞ্চলের মানুষ, তারা কিন্তু এই আন্দোলনটাকে, এই যে তাদের যে এই সামাজিক যে আন্দোলন তারা করছেন, অর্থাৎ গঙ্গাসাগরে সন্তান বিসর্জন, সতীদাহ প্রথা নিবারণ, বিধবা বিবাহের প্রচলন, সেগুলো তারা ভালো চোখে দেখছে না। তারা ব্রিটিশ শাসনের প্রতি অনীহা প্রকাশ করছে এবং ব্রিটিশ শাসকরা সেই সময় তাদের বাড়ির গেটের সামনে লিখে রেখেছিল কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ। যেহেতু ভারতীয়রা ছিল পরাধীন এবং নেটিভ, তাই জন্য শ্বেতাঙ্গ ইংরেজরা কৃষ্ণাঙ্গ ভারতীয়দের প্রতি একটা ঘৃণা সংশয় প্রকাশ করেছিল। এর পাশাপাশি আসে ধর্মীয় কারণ। এই সময় ধর্মীয় কারণ হিসেবে আমরা দেখতে পারি যে খ্রিস্টান মিশনারিরা তারা ভারতে আসে এবং ভারতে এসে তাদের প্রধান উদ্দেশ্যই ছিল যে ভারতীয়দের খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা। কিন্তু এই দীক্ষিত করাটা সেটা ভারতীয়রা ভালোভাবে মেনে নেয়নি। এছাড়াও ভারতীয় সিপাহীরা সেই সময় কালাপানি পার হয়ে, অর্থাৎ সমুদ্র পার হয়ে যে যুদ্ধে যাওয়ার যে আহ্বান, সেটিকে গ্রহণ করেনি। কিন্তু ব্রিটিশ সরকার তাদের জোর করে কালাপানি পার করিয়ে ব্রহ্মদেশের সঙ্গে যুদ্ধে পাঠিয়েছিল। এইভাবে ধর্মীয় অসন্তোষ তাদের মধ্যে জাগ্রত হয়েছিল। এছাড়াও ছিল সামরিক কারণ। সামরিক কারণে দেখা যাচ্ছে যে সেই সময় ব্রিটিশ সেনাবাহিনীতে মাত্র 40,000 ছিল ইংরেজ সৈন্য আর 2,15,000 ছিল ভারতীয় সৈন্য। কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে উচ্চ পদে নিয়োগ করা হয়নি। শুধু তাই নয়, তাদের অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হতো। তারা শুধু অস্বাস্থ্যকর পরিবেশের পাশাপাশি তাদেরকে নিম্নমানের খাওয়া দাওয়া দেওয়া হতো। সবকিছু মিলিয়ে এই সিপাহীদের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল এবং এই ক্ষোভের যে পরিস্ফুট রূপ আমরা দেখতে পাই 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহে। এবার চলে আসবো মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণে। 1857 খ্রিস্টাব্দে ব্রিটিশ সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেলের প্রচলন হলো। সেখানে যে টোটা বা কার্তুজটি ব্যবহার করা হতো সেটি দাঁতে কেটে রাইফেলে ভরতে হতো। গুজব রটে যায় যে এই যে কার্তুজের যে চামড়াটি দাঁতে কেটে বন্দুকে ঢোকানো হচ্ছে সেটি গরু এবং শূকরের চামড়া দিয়ে তৈরি। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সিপাহীরাই ছিলেন ব্রিটিশ সৈন্য দলে। তারা এই এনফিল্ড রাইফেল ব্যবহারে অসম্মত হয়, কারণ তারা মনে করত শূকর এবং গরু এগুলো দাঁতে কেটে ব্যবহার করলে তাদের জাত নষ্ট হবে, তাদের জাত চলে যাবে। প্রথম মুর্শিদাবাদের বহরমপুরে 11 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি সিপাহীরা তারা এই কার্তুজ ব্যবহারে অসম্মত হয়। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সেটি ছিল 1857 খ্রিস্টাব্দের 26শে ফেব্রুয়ারি। এরপর দেখা যাচ্ছে বহরমপুরের পরে ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডের নেতৃত্বে, তিনিও একজন সিপাহী ছিলেন, 34 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রির তিনি একজন গুরুত্বপূর্ণ সিপাহী ছিলেন। তিনি প্রথম বিক্ষোভ দেখালেন এই টোটা ব্যবহার না করার জন্য। তাকে গ্রেপ্তার করা হয় এবং 29শে মার্চ তাকে ফাঁসি দেওয়া হয়। তাকে সমর্থন করার জন্য ঈশ্বরী পাণ্ডেকেও গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হয়। এই ঘটনা ভারতীয় জনমানুষে তীব্র অসন্তোষ সৃষ্টি করে। 10ই মে মিরাটে, 11ই মে দিল্লিতে এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চলে, অর্থাৎ আলিগড়, তার পাশাপাশি পাঞ্জাব, তারপর ঝাঁসি, এলাহাবাদ, কানপুর, ফৈজাবাদ, ফিরোজপুর, মুজফ্ফরপুর প্রমুখ বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহে মূলত নেতৃত্ব দিয়েছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই,
মঙ্গল পাণ্ডের কথা তো তোমাদের আগেই বলেছি, কানপুরের নানা সাহেব ও তাঁতিয়া টোপি। এছাড়াও ছিলেন বিহারের জগদীশপুরের শাসক কুনওয়ার সিং, ফৈজাবাদের মৌলবী, তারাও এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। আহমদুল্লাহ তার নাম, তিনিও নেতৃত্ব দিয়েছিলেন। এবং সিপাহীরা ব্রিটিশদের বিরুদ্ধে যে নেতৃত্ব দিচ্ছেন, তাদের যেহেতু সংগঠিত কোনো নেতৃত্ব ছিলেন না, তাই জন্য তারা দিল্লি দখল করার পর সিংহাসনচ্যুত বাহাদুর শাহ দ্বিতীয়কে তারা আহ্বান জানালেন তাদের নেতৃত্ব দেবার জন্য। দ্বিতীয় বাহাদুর শাহ তখন সিংহাসনচ্যুত হলেও তিনি ছিলেন অত্যন্ত বৃদ্ধ। তিনি কিন্তু কোনো ধর্মের, হিন্দু মুসলিম বলে আলাদা কোনো ধর্মের দিকে না গিয়ে তিনি সকলকে সমর্থন করে সিপাহীদের এই যে তাদের যে আহ্বানকে গ্রহণ করলেন এবং নেতৃত্ব দিতে শুরু করলেন। দ্বিতীয় বাহাদুর শাহ নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই নেতৃত্বে দিলেও এই বিদ্রোহটা হয়ে উঠেছিল একটি বিচ্ছিন্ন বিদ্রোহ। সমগ্র ভারতবর্ষে কিন্তু একসাথে এই বিদ্রোহটি হয়নি, বিচ্ছিন্ন ভাবে হয়েছিল। ফলে ইংরেজদের পক্ষে এই বিদ্রোহ দমন করতে খুব একটা অসুবিধা হয়নি। এবং এই বিদ্রোহতে আমরা দেখতে পাচ্ছি ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে সঙ্গে অযোধ্যার যিনি নবাবের স্ত্রী হজরত মহল, তিনিও কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ এখানে শুধুমাত্র যে পুরুষরাই নেতৃত্ব দিচ্ছেন তাই নয়, আমরা দেখতে পাচ্ছি মেয়েরাও, তারাও নেতৃত্ব দিচ্ছেন। এই বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তীব্র দমননীতি, শোষণমূলক অত্যাচার প্রভৃতির ফলে এই বিদ্রোহ ব্যর্থ হচ্ছে এবং দ্বিতীয় বাহাদুর শাহকে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হচ্ছে। তার দুই পুত্রকে দিল্লির প্রকাশ্য রাস্তায় হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়, যাতে তাদেরকে দেখে সেই নাবালক সন্তানদের দেখে সাধারণ মানুষ ভীত হয়ে ওঠে, তারা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আর গর্জন করতে না পারে। এবার আমরা চলে আসব এই বিদ্রোহের অন্যতম চরিত্র এবং প্রকৃতির জায়গায়। এসো আমরা দেখিনি এই বিদ্রোহকে ঐতিহাসিকরা কোন চোখে দেখেছেন। প্রথমেই দেখব ইংরেজ ঐতিহাসিক জন লরেন্স, জন সিলি এবং চার্লস রেক্স এই বিদ্রোহকে বলেছেন সিপাহী বিদ্রোহ। ভারতীয় ঐতিহাসিক অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, কিশোরী চাঁদ মিত্র প্রমুখ এই বিদ্রোহে সম্পূর্ণভাবে এই বিদ্রোহের জন্য সিপাহীদের সিপাহীদের উপর গুরুত্ব দান করেছেন। কারণ তারা মনে করেছেন যে সিপাহীরাই প্রথম এই বিদ্রোহ শুরু করেছিল এবং সিপাহীরাই বিদ্রোহ শুরু করেছিল বলেই পরবর্তীকালে সমগ্র ভারতের মানুষ এতে যোগদান করেছিল এবং ধীরে ধীরে এই বিদ্রোহ গণবিদ্রোহের রূপ পরিগ্রহ করেছিল। ইংরেজ ঐতিহাসিক নর্টন, ব্যালেসন, বল, জনকে এবং ভারতীয় ঐতিহাসিক শশীভূষণ চৌধুরী এই বিদ্রোহের যে গণবিদ্রোহ বলছেন এই বিদ্রোহকে, এবং বলছেন যে এটা শুধু গণবিদ্রোহই ছিল না, এটা ধীরে ধীরে মহাবিদ্রোহের রূপ পরিগ্রহ করেছে। কেন এটিকে তারা গণবিদ্রোহ বলছেন যে শুধুমাত্র যে এখানে রাজারা অংশগ্রহণ করেছেন বা মুঘল সম্রাট অংশগ্রহণ করেছেন তাই নয়, দেখা যাচ্ছে যে অসামরিক ক্ষেত্রের সঙ্গে জড়িত মানুষজন এখানে যোগদান করছেন, যেমন কৃষকরা যোগদান করেছেন এখানে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ, তারাও হাতের সামনে যে অস্ত্র পাচ্ছে সেই অস্ত্র নিয়েই তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেছে। এই বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায়? ইংরেজ ঐতিহাসিক আউটরাম, ডাফ, রবার্টসন, টোরি দলের নেতা ডিসরেলি, সমাজতত্ত্ববিদ কার্ল মার্কস এবং ভারতীয় ঐতিহাসিক সুপ্রকাশ রায় এবং প্রমোদ সেনগুপ্ত এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলছেন। কেন এই বিদ্রোহ জাতীয় বিদ্রোহ? কারণ এই বিদ্রোহ কিন্তু শুধুমাত্র সিপাহীদের বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহ ছিল ভারতের সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন। আমরা দেখেছি ইতিপূর্বে যে বিদ্রোহগুলি হয়েছিল অষ্টাদশ শতকে এবং 19 শতকের প্রথম ভাগে, সেই বিদ্রোহগুলিতে মূলত নেতৃত্ব দিয়েছিল কৃষক এবং উপজাতি সম্প্রদায়, এবং সেগুলো বেশিরভাগই ছিল আঞ্চলিক বিদ্রোহ। ক্রমশ এই বিদ্রোহ 1857 সালের এই যে সিপাহীদের দ্বারা শুরু হওয়া এই বিদ্রোহ
পরবর্তীকালে কিন্তু জাতীয় বিদ্রোহের রূপ নিচ্ছে। সাধারণ মানুষের মধ্যে তারা জাতীয়তাবোধের উন্মেষ ঘটাচ্ছে। প্রমোদ সেনগুপ্ত বলেছেন যে সামন্ততন্ত্রের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের অভ্যুত্থান ছিল 1857 খ্রিস্টাব্দের এই বিদ্রোহ। বিনায়ক দামোদর সাভারকর তার গ্রন্থ ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলছেন। অশোক মেহতা, ট্রেভেলিয়ান তারা এই মত সমর্থন করছেন। কেন এটিকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, তার মতে এর পরবর্তীকালে যেসব স্বাধীনতা আন্দোলনগুলো হয়েছিল তার সূত্রপাত ঘটিয়েছিল মহাবিদ্রোহ, যার জন্য স্বাধীনতার যুদ্ধ এবং জাতীয় মুক্তি সংগ্রাম হিসেবে এই বিদ্রোহকে দেখেছেন হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সুশোভন সরকার। কিন্তু এই বিদ্রোহ কি শুধুমাত্র স্বাধীনতার যুদ্ধ ছিল বা জাতীয় বিদ্রোহ ছিল? ভিন্ন মত তো রয়েছে। তো এবার দেখে নেব ভিন্ন মত কি কি রয়েছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের 100 বছর উপলক্ষে তিনি একটি গ্রন্থ প্রকাশ করেন, দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভল্ট অফ 1857। সেখানে তিনি দেখাচ্ছেন যে এই বিদ্রোহ কখনোই জাতীয় মুক্তি সংগ্রাম বা স্বাধীনতার যুদ্ধ ছিল না, এটি ছিল সম্পূর্ণভাবে সামন্ত শ্রেণীর বিদ্রোহ। অভিজাত শ্রেণী এবং সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ বলে তিনি তাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহ, যেটাকে আমরা বলছি যে প্রথম স্বাধীনতার যুদ্ধ, এটি প্রথম নয়, জাতীয় নয় এবং স্বাধীনতা সংগ্রামও নয়। কেন তিনি এই কথা বললেন? তার কারণ হচ্ছে রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছেন যে দেশীয় রাজারা তারা কিন্তু সবাই এই বিদ্রোহে যোগদান করেনি। কারা তাহলে যোগদান করেছিল? যাদের স্বার্থে আঘাত লেগেছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাই এই বিদ্রোহে যোগদান করেছিলেন। কেন? যেহেতু তার দত্তক পুত্র অধিকার গ্রহণকে নাকচ করে দিয়েছিলেন লর্ড ডালহৌসি। কেন কানপুরের নানা সাহেব এই বিদ্রোহে যোগদান করেছিলেন? কারণ তার যে ভাতা, দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র হিসেবে তার যে ভাতা পাওয়ার কথা ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই রমেশচন্দ্র মজুমদারের মতে সব দেশীয় রাজারা যে ইংরেজদের বিরুদ্ধাচরণ করেছেন তা নয়, তারা কিন্তু সমর্থনও করেছেন। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সুরেন্দ্রনাথ সেন তার 1857 গ্রন্থে পরিষ্কার বলছেন যে এই বিদ্রোহ ছিল সামন্তদের বিদ্রোহ। রজনীপাম দত্ত তাদের এই মতামতকে সমর্থন করেছেন। এর পাশাপাশি আমরা সাবাল্টার্ন ঐতিহাসিক ডক্টর রণজিৎ গুহ এবং গৌতম ভদ্র কথা বলতে পারি। তারা বলেছেন যে এই বিদ্রোহকে শুধু সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলে আখ্যা দিলে হবে না, সত্যি সত্যি এখানে সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল। বিশেষ করে কৃষক সম্প্রদায় এই বিদ্রোহে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে। কেমব্রিজ ঐতিহাসিক C.A. বেইলি এবং এরিক স্টোকস এই বিদ্রোহকে সমর্থন জানিয়েছেন এবং তারা বলেছেন যে হ্যাঁ, এই বিদ্রোহে সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন এবং তারা জাতীয় প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছেন। এই যে জাতীয় প্রতিরোধ ব্যবস্থা, সাধারণ মানুষের অংশগ্রহণ, সেটা এই 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের যে শিরা, উপশিরা এবং উপধারা রয়েছে তার মধ্যে মিশে গিয়ে একটা সারা ভারতবর্ষ ব্যাপী একটি আন্দোলন কিন্তু গড়ে তুলেছিল। এবার আমরা দেখে নেব যে 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল তাতে ভারতীয় রাজ্যগুলি অবস্থান কিরকম ছিল। তোমরা দেখতে পাচ্ছ ম্যাপে যে নীল রং করা অংশগুলি হচ্ছে বিদ্রোহের বিপক্ষে ছিল এবং হলুদ রং করা অংশগুলি ছিল বিদ্রোহের পক্ষে। মূলত এই বিদ্রোহে শিক্ষিত বাঙালি সম্প্রদায় কিন্তু যোগদান করেনি। এছাড়াও রমেশচন্দ্র মজুমদার বলছেন যে শুধুমাত্র যে শিক্ষিত বাঙালিরা যোগদান করেনি তারা এই বিদ্রোহের সমালোচনা করছেন তাই নয়, তার পাশে যোদ্ধী জাতিগুলো যারা একটা সময় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, সেই মারাঠা,
রাজস্থানী বা রাজপুত জাতি আমরা যাদের বলি, পাঞ্জাবি, গোর্খা, নেপালি, তারা কিন্তু এই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। ফলে পাঞ্জাব, বাংলা এবং মারাঠা বিস্তীর্ণ অঞ্চল কিন্তু ছিল বিদ্রোহের বিপক্ষে। এই বিদ্রোহে বাঙালি, শিক্ষিত বাঙালি কেন বিরোধিতা করেছিল সেটা একটু জানবো। প্রথমে বলে রাখি যে ব্রিটিশ সরকার যখন ভারতবর্ষে তাদের সাম্রাজ্য বিস্তার করছে, তখন ভারতীয়রা বিশেষ করে বাঙালিদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার হওয়ার ফলে একটি নতুন শ্রেণীর উদ্ভব ঘটে। সেই শ্রেণীর নাম হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী। এই মধ্যবিত্ত শ্রেণী বিশ্বাস করত যে ব্রিটিশ শাসন তাদের কাছে মঙ্গলজনক, এবং তারা ভয় পেয়েছিল যদি পুনরায় সিপাহীরা জয়যুক্ত হয় এবং মুঘল সাম্রাজ্য পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে বোধহয় ভারতবর্ষ আবার মধ্যযুগের দিকে এগিয়ে যাবে। এই সময় যেসব বাঙালিরা এই বিদ্রোহকে সমর্থন জানায়নি, তারা ব্রিটিশ সরকারের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, কিশোরী চাঁদ মিত্র, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমুখ বাঙালিরা। তারা কেন ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষে ছিলেন? তার কারণ তারা মনে করেছিল ব্রিটিশ সাম্রাজ্যই ভারতবর্ষের সুশাসন এবং এক আইন প্রবর্তন করবে এবং পাশ্চাত্য শিক্ষার মাধ্যমে জ্ঞান বিজ্ঞানের চর্চা ঘটাবে। কিন্তু আমরা ইংল্যান্ডে দেখতে পাচ্ছি 1857 সালের 15ই আগস্ট ব্রিটিশ কার্টুন প্রকাশিত হচ্ছে। সেখানে কিন্তু কোম্পানির নিধন সম্পর্কিত কার্টুন তারা খবরের কাগজে প্রকাশ করছে। তো বাঙালিরা এই কারণেই ব্রিটিশ শাসনকে মেনে নিয়েছিল। তার কারণ, অন্যতম কারণ ছিল তারা মনে করত যে সিপাহীদের অত্যাচার এবং জুলুম সেটা নৃশংসতার দিকে যাচ্ছে, এবং সেই কারণেই তারা কিন্তু ব্রিটিশ শাসনের জন্য অপেক্ষা করেছে এবং ব্রিটিশ শাসনকে সমর্থন জানিয়েছে। এরপরে আসি 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের গুরুত্বতে। এর প্রধান গুরুত্ব কি কি ছিল? 1858 খ্রিস্টাব্দে সমগ্র ভারতব্যাপী ভারত শাসন আইন বলবৎ হয়, এবং এই ভারত শাসন আইনের দ্বারা কোম্পানির শাসনের অবসান ঘটে। কেন কোম্পানির শাসনের অবসান ঘটে? তার কারণ হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট বুঝতে পেরেছিল যে ভারতের মতো একটা বৃহৎ দেশে শুধুমাত্র একটি কোম্পানির দ্বারা ভারতবর্ষকে শাসন করা সম্ভব নয়। তাই ব্রিটিশ পার্লামেন্ট তার ক্ষমতা নিজের হাতে করায়ত্ত করে এবং রানী ভিক্টোরিয়ার হাতে শাসনভার দান করে। রানীর প্রতিনিধি হিসেবে গভর্নর জেনারেলের হাতে শাসন পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তার উপাধি হয় ভাইসরয়। প্রথম ভাইসরয় হলেন লর্ড ক্যানিং। এই লর্ড ক্যানিং ছিলেন ভারতবর্ষের শেষ গভর্নর জেনারেল। তার সময় এই বিদ্রোহ শুরু হয়েছিল এবং পরবর্তীকালে 1 বছরের মধ্যেই 22শে সেপ্টেম্বর যখন দিল্লি দখল করে নিল ব্রিটিশ সেনাবাহিনী, তখন কিন্তু রানীর প্রতিনিধি হিসেবে ভাইসরয় বা শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং এর হাতেই সেই দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি কিন্তু ভারতবর্ষ শাসন করবেন রানীর হয়ে। এছাড়াও ছিল ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্যকে ভারত সচিব হিসেবে নিয়োগ করে তার হাতে ভারত সম্পর্কিত যাবতীয় ক্ষমতা প্রদান করা হয়। এই সদস্যের কাছেই ভাইসরয় তার কার্যাবলীর জন্য দায়ী থাকবেন। 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর এলাহাবাদে প্রকাশিত হয় মহারানীর ঘোষণাপত্র। প্রকাশ করেন ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং। এছাড়াও সামরিক বিভাগের কিছু পরিবর্তন আনা হয়। চেষ্টা করা হয় যে ভারতীয় যে সামরিক বিভাগ রয়েছে সেখানে যে ব্রিটিশ সিপাহীরা রয়েছে তাদের সংখ্যা বৃদ্ধি করে ভারতীয় সিপাহীদের সংখ্যা কমানোর দিকে একটা উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে যে সকল ভারতীয়রা ছিল যোগ্য, তারা উচ্চ পদে যাবার জন্য আকাঙ্ক্ষিত, তাদেরকে কিন্তু উচ্চ পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়া আইন পরিষদ এবং প্রাদেশিক পরিষদে ভারতীয় প্রতিনিধি গ্রহণ করা হচ্ছে। মহাবিদ্রোহের
এই গুরুত্বের পাশাপাশি আমরা দেখে নেব যে মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে সেখানে কি বলা হয়েছিল। মহারানীর ঘোষণাপত্র 1858 খ্রিস্টাব্দে 1 নভেম্বর এলাহাবাদে প্রকাশ করেন লর্ড ক্যানিং। সেখানে মহারানী বলেন যে মহারানীর ঘোষণাপত্রে বলা হয়েছিল যে ভারতের শাসনভার এখন থেকে ব্রিটিশ পার্লামেন্ট দ্বারাই পরিচালিত হবে। শুধু তাই নয়, ব্রিটিশ পার্লামেন্টের হয়ে ভারত সচিব তিনি ইন্ডিয়া হাউসে বসে এই ভারতবর্ষ পরিচালনা করবেন এবং তার প্রতিনিধি হিসেবে ভাইসরয় তার কার্যাবলীর জন্য এই ভারত সচিবের কাছে দায়ী থাকবেন। এছাড়াও সত্যবিলোপ নীতির অবসান ঘটানো হলো। সামাজিক এবং ধর্মীয় যে সংস্কারগুলি ব্রিটিশ সরকার করেছিল সেখানে আর তারা কোনো রকম সংস্কারে মনোযোগ দেবে না বলে ঘোষণা করা হয় এবং দেখা যাচ্ছে যে যোগ্যতার ভিত্তিতে ভারতীয়দের উচ্চ পদে নিয়োগের কথা বলা হয়। ভারতীয় দেশীয় রাজাদের সঙ্গে যেসব চুক্তি এবং সন্ধি সম্পাদিত হয়েছিল তাদের সেই চুক্তি এবং সম্পাদিত যে সন্ধিগুলোর প্রতি সম্মান জানানো হয় এবং বলা হয় যে তারা সেগুলো মেনে চলবে। কিন্তু মজার কথা হচ্ছে যে এই যে তারা মহারানীর ঘোষণাপত্র প্রকাশ করলো সেটি কিন্তু ছিল খাতায় কলমে সীমাবদ্ধ। তারা ঘোষণা করলো যে ভারতীয় দেশীয় রাজারা তারা কিন্তু দত্তক পুত্র গ্রহণ করতে পারবে এবং সে বিষয়ে কিন্তু ব্রিটিশ সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। কিন্তু ওই যে বললাম, প্রত্যেকটা নীতি ছিল শুধুমাত্র খাতায় কলমে, সেগুলো কিন্তু রূপায়িত হয়নি। এছাড়া ব্রিটিশরা ঘোষণা করেছিল মহারানীর ঘোষণাপত্রের দ্বারা যে তারা আর ভারতবর্ষে রাজ্য বিজয় করবে না। তারা ভারতবর্ষে ধীরে ধীরে তাদের সামাজিক সংস্কার, ধর্মীয় সংস্কার বন্ধ রেখে সত্যি কি তারা ভারতবর্ষে সাম্রাজ্য বিজয়ের দিকে আর ঘুরে তাকায়নি? আসলে তাদের আর সাম্রাজ্য বিজয়ের মতো আর কিছু ছিল না, সমগ্র ভারতবর্ষই তারা দখল করে নিয়েছে। 1818 খ্রিস্টাব্দে মারাঠা জয়ের পর তাদের আর ভারতবর্ষে কোনো অংশই বাকি ছিল না জয় করার। এরপরে তারা যেটা করেছে সেটা হচ্ছে যে মূলত বিভিন্ন যে ভারতীয় যে প্রতিরোধ আন্দোলনগুলো গড়ে উঠেছে তাদের দমন নীতির দিকে তারা নজর দিয়েছিল। তো 1858 সালের এই যে আমরা যে দেখলাম যে মহারানীর ঘোষণাপত্র হলো এবং ভারত শাসন আইন প্রবর্তিত হলো এবং সমগ্র ভারতে অভিন্ন আইন এবং প্রশাসন চালু হলো। এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি ভারতবাসীর মধ্যে ব্রিটিশ শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করার একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হলো। তারা ধীরে ধীরে তৈরি করতে লাগলো সভা এবং সমিতি। সভা এবং সমিতিগুলো প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে প্রেক্ষাপট হিসেবে দেখতে পারি। সভা এবং সমিতি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু কলকাতায়। বাঙালিদের মধ্যে, পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে এই যে ব্রিটিশ বিরোধী একটা রাজনৈতিক আন্দোলন করার যে ঐক্যবদ্ধ আন্দোলন করার যে প্রত্যাশা তাদের মধ্যে গড়ে উঠেছিল তার প্রধান রূপ কিন্তু দেখা গিয়েছিল 19 শতকে, যার জন্য ডক্টর অনিল শীল 19 শতককে বলেছেন সভা সমিতির যুগ। প্রথমেই আমরা বলে নিই যে কেন সভা সমিতি তৈরি হয়েছিল। প্রথমত হচ্ছে সভা সমিতি তৈরি হবার অন্যতম কারণই ছিল ভারতীয়দের ঐক্যবদ্ধ করে তাদের রাজনৈতিকভাবে সচেতন করে তোলা ব্রিটিশ অত্যাচার এবং শোষণের বিরুদ্ধে, জনমত গঠন করে হিন্দু মুসলিম ঐক্য সঞ্চার করে ধীরে ধীরে তাদের মধ্যে গণসচেতনতা বৃদ্ধি করা, দরিদ্র অশিক্ষিত গ্রামাঞ্চলের মানুষ যাদের মধ্যে কোনো রকম রাজনৈতিক বোধ বা সচেতনতা ছিল না তাদের মধ্যেও যাতে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং জাতীয় চেতনার প্রসার ঘটে সেই দিকে তারা কিন্তু নজর দিচ্ছে। যার ফলে সভা সমিতির মধ্যে প্রথম যে সভা সমিতিটি তৈরি হয়েছিল সেটি হয়েছিল কলকাতায় 1836 খ্রিস্টাব্দে। তার নাম হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা। প্রথমে বলে নিই, বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার আগে বাংলার নবজাগরণের অগ্রদূত ছিলেন রাজা রামমোহন রায়। তাকেই বলা হয় ভারতের
রাজনৈতিক চিন্তাধারার প্রবর্তক, তিনিই ছিলেন অগ্রদূত। তার মৃত্যুর পর তার অনুগামীরা তৈরি করলেন বঙ্গভাষা প্রকাশিকা সভা। এই সভার তৈরিতে অংশগ্রহণ করেছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, এবং এই সভার সভাপতি ছিলেন গৌরীশঙ্কর ভট্টাচার্য। তৎকালীন সংবাদ ভাস্কর বলে একটি পত্রিকা ছিল, তিনি ছিলেন সেই পত্রিকার সম্পাদক। তিনি ছিলেন বঙ্গভাষা প্রকাশিকা সভার সভাপতি, এবং এই সভার সম্পাদক ছিলেন দুর্গাপ্রসাদ তর্কপঞ্চানন। টাকির জমিদার কালীনাথ রায়চৌধুরী, প্রসন্ন ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর উদ্যোগে বঙ্গভাষা প্রকাশিকা সভা বিভিন্ন রকম যে সমকালীন যে আচার ব্যবহার এবং রাজনৈতিক যে মতগুলো ছিল তার বিরুদ্ধাচরণ করতে থাকে। এই সভায় ধর্মীয় কোনো আলোচনা নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়, এবং তারা দেখা যাচ্ছে যে তাদের আলোচনার পরিপ্রেক্ষিতে এবং তাদের আবেদন নিবেদনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ সরকার বাধ্য হয় নিষ্কর জমির ওপর 1828 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার এই আইনটি প্রচলন করেছিল যে নিষ্কর জমির ওপর কর দিতে হবে। কিন্তু বঙ্গভাষা প্রকাশিকা সভা তার তীব্র প্রতিবাদ জানালে শেষ পর্যন্ত কিন্তু ব্রিটিশ সরকার এই আইন তুলে নেয়। কিন্তু এই প্রকাশিকা সভা শেষ পর্যন্ত কোনো রাজনৈতিক প্রতিরোধ আন্দোলন গড়ে উঠতে না পারার ফলে এই সভা শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবেসিত হয় এবং এই সভা উঠে যায়। এর পরবর্তী যে উল্লেখযোগ্য সবচেয়ে যে সভা বা সমিতি ছিল তার নাম ছিল জমিদার সভা। 1838 খ্রিস্টাব্দ থেকে 1850 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতায় এই জমিদার সভা তাদের কার্যক্ষমতা বিস্তার করেছে। এর প্রতিষ্ঠাতা ছিলেন দ্বারকানাথ ঠাকুর, সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার নাম শুনে তোমরা বুঝতে পারছো যে এই সভার কার্যাবলী কি ছিল। মূলত এই সভা যেটি করত সেটা হচ্ছে জমিদারদের স্বার্থ রক্ষা করা। জমিদার, ধনী, অভিজাত সহ ব্রিটিশ বেসরকারি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত মানুষরা এই সভার সদস্য হতে পারতেন। সাধারণ মানুষ, গরিব মানুষ, দরিদ্র মানুষ তারা কিন্তু এই সভার সদস্যপদের জন্য বিবেচিত হতেন না। এই সভার কাজ কি ছিল? এই সভার কাজ ছিল জমিদারদের স্বার্থ রক্ষা করা, ব্রিটিশ আমলাতন্ত্রকে সম্পূর্ণভাবে জমিদারদের স্বার্থে ব্যবহার করা, পুলিশ, বিচার এবং রাজস্ব বিভাগকে সম্পূর্ণভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করা এবং তাদের সংগঠিত রূপ দেয়া, এছাড়াও সমগ্র ভারতব্যাপী চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা। মূলত জমিদার সভার আন্দোলনের ফলে নিষ্কর জমির ওপর এবং ব্রহ্মদেয় জমির ওপর যে কর চাপানোর কথা বলা হয়েছিল সেটি কিন্তু ব্রিটিশ সরকার পিছিয়ে আসে। আমরা একটি উদাহরণ থেকে জানতে পারি যে 10 বিঘা জমির ওপর যেটি ছিল ব্রহ্মদেয় জমি, সেখান থেকে কিন্তু ব্রিটিশ সরকার তার কর তুলে নেয়, তার খাজনা মুকুব করে দেয়। কিন্তু জমিদার সভাকে রাজেন্দ্রলাল মিত্র বলছেন ভারতের স্বাধীনতার অগ্রদূত। জমিদার সভা আরো নিজেদের ক্ষমতা বিস্তার করার সময় দেখা যাচ্ছে যে সেই সময় লন্ডনে প্রতিষ্ঠিত হচ্ছিল 1839 খ্রিস্টাব্দে উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। জমিদার সভা অন্যতম প্রতিষ্ঠাতা দ্বারকানাথ ঠাকুর সে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে জমিদার সভাকে মিলিয়ে দেন, তৈরি করলেন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 খ্রিস্টাব্দে। এর প্রথম সম্পাদক হলেন দ্বারকানাথ ঠাকুর এবং প্রথম সভাপতি হলেন রাধাকান্ত দেব। কিন্তু জমিদার সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851 পর্যন্ত তারা তাদের রাজনৈতিক মতবাদ, রাজনৈতিক স্বার্থ সম্পূর্ণ জমিদার, উচ্চবিত্ত এবং ধনী সম্প্রদায়ের জন্যই কিন্তু বিবেচনা করেছিলেন। সাধারণ মানুষ কিন্তু তাদের বিবেচনায় আসেনি। এরপরে চলে আসবো 1867 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত হিন্দু মেলায়। এই হিন্দু মেলা বা চৈত্র মেলা প্রতিষ্ঠা করেছিলেন নবগোপাল মিত্র। সমকালীন শিক্ষাবিদ রাজনারায়ণ বসু
তিনি নবগোপাল মিত্রকে এই হিন্দু মেলা প্রতিষ্ঠায় সহযোগিতা করেছিলেন। এর অপর নাম ছিল চৈত্র মেলা। শুধুমাত্র তাই নয়, এই চৈত্র মেলা এবং হিন্দু মেলার অন্যতম যে দিক ছিল সেটি হচ্ছে যে ভারতীয় দেশীয় শিল্পগুলি, যেগুলো কুটির শিল্প আমরা বলি, সেগুলোর প্রদর্শনী করা, ন্যাশনাল স্কুল তৈরি করা, ন্যাশনাল থিয়েটার তৈরি করা এবং জাতীয় উদ্যোগে জাতীয় প্রতীকগুলোর মর্যাদা রক্ষা করা। এর পাশাপাশি আমরা দেখতে পাই যে শুধুমাত্র যে সভা সমিতির অন্যতম কাজ ছিল রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা, সেটা কিন্তু হিন্দু মেলা সেই উদ্যোগ কিন্তু নেয়নি। তাদের মূল কাজই ছিল ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধের সঞ্চার করা। 1875 খ্রিস্টাব্দে মাত্র 14 বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মেলার উপহার বলে একটি কবিতা এই হিন্দু মেলার যে বার্ষিক উৎসব সেখানে আবৃত্তি করেন। এর সম্পাদক ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং সহ সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। জাতীয় প্রতীকের মর্যাদা দান, দেশীয় সংস্কৃত ভাষার শিক্ষার প্রচলন এবং সর্বোপরি দেশাত্মবোধের জাগরণ ঘটানো এবং তার পাশাপাশি ন্যাশনাল জিমনাসিয়াম প্রতিষ্ঠা করা এবং দেশাত্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে রাজনীতিকে সম্পূর্ণ সরিয়ে রেখে হিন্দু মেলার এই উদ্যোগ প্রশংসনীয়। কিন্তু সমকালীন বাঙালি শিক্ষিত সম্প্রদায় হিন্দু মেলাকে থেকে দূরে সরে এসেছিলেন। তার কারণই ছিল এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এবং শুধুমাত্র রাজনীতির সংস্পর্শ ছাড়া রাজনৈতিক আন্দোলন ব্যতীত শুধু দেশাত্মবোধ প্রচারের তারা কিন্তু অনুসারী হননি, যার ফলে হিন্দু মেলাও কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল। এই সভা শেষ পর্যন্ত উঠে যায়। এরপরে আমরা চলে আসব 1875 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান লিগে। শিশির কুমার ঘোষ এবং হেমন্ত ঘোষ তারা ছিলেন অমৃতবাজার পত্রিকার দুজন সম্পাদক। তারা কলকাতায় তৈরি করলেন ইন্ডিয়ান লীগ। এর কাজই ছিল ভারতীয়দের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা। কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান লীগও তাদের নিজেদের নেতাদের মধ্যে মতবিরোধের জন্য এটি উঠে যায় এবং 1876 খ্রিস্টাব্দে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তৈরি করছেন, তখন শিশির কুমার ঘোষ, আনন্দমোহন বসু প্রমুখরা এই ভারত সভায় যোগদান করেন। ভারত সভা সমকালীন ভারতবর্ষের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। কিরকম? আমরা জানি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছিলেন ভারত সভার অন্যতম প্রতিষ্ঠাতা। এই সভার মুখপত্র ছিল দি বেঙ্গলি নামক পত্রিকা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তার আত্মজীবনী আর নেশন ইন মেকিং গ্রন্থে ভারত সভার গঠন, তার কার্যাবলী এবং উদ্দেশ্য সম্পর্কে বিস্তৃত বিবরণ দিয়েছেন। তাকে তাই বলা হয় বাংলার মুকুটহীন রাজা। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তিনি জোর দিয়েছেন বাংলার যুব সম্প্রদায়ের কার্যাবলীর ওপর। তিনি তাদের ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলগুলিতে, যেখানে তখনও রাজনৈতিক কোনো মতবাদ বা ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন গিয়ে পৌঁছায়নি, সেখানে তাদেরকে তিনি পাঠিয়ে দেন এবং এইভাবে ধীরে ধীরে জনমত গঠন করেন। হিন্দু, মুসলিম এবং বিভিন্ন ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করেন এবং ভারতীয়দের মধ্যে চেষ্টা করেন জাতীয়তাবোধ এবং রাজনৈতিক যে সচেতনতা বৃদ্ধি করা। তিনি সচেষ্ট হয়েছিলেন। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমরা দেখতে পাচ্ছি তার ভারত সভার মাধ্যমে এবং তার যে মুখপত্র ছিল দি বেঙ্গলি পত্রিকায় দ্বারা সমকালীন ভারতবর্ষে যে সকল আন্দোলনগুলি হয়েছে সেগুলোকে সমর্থন জানাচ্ছেন। তার মধ্যে অন্যতম আন্দোলন ছিল, সেটি হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন। সেটিতে আমি পরে আসছি। এছাড়াও ইলবার্ট বিল ছাড়াও আমরা দেখতে পাচ্ছি সেই সময় সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 21 বছর থেকে কমিয়ে 19 বছর করা হয়।
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ভারত সভা তার প্রতিবাদ জানায় এবং 22 বছর করার দাবি জানায়। এছাড়াও লর্ড লিটন তিনি যে দেশীয় সংবাদপত্র আইন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন এবং সর্বোপরি অস্ত্র আইন ভারতীয়দের বিপক্ষে চালু করতে চেয়েছিলেন, ভারত সভা তার প্রতিবাদ জানায়। প্রজাস্বত্ব আইনের সমর্থন জানায়, স্বায়ত্তশাসন ব্যবস্থা প্রবর্তনের দাবি জানায়, মদ্যপানের বিরোধিতা করে। এইভাবে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় কংগ্রেস যে তৈরি হচ্ছে 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে, তার কিন্তু প্রেক্ষাপট তৈরি করছে ভারত সভা। এরপরে আমি ছোট্ট করে বলে নেব, সেটা হচ্ছে ইলবার্ট বিল আন্দোলন। 1880 খ্রিস্টাব্দে লর্ড রিপন ভারতবর্ষে আসার আগে পর্যন্ত আমরা দেখতে পাই যে শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করার অধিকার ভারতীয় বিচারকদের ছিল না, কারণ তারা ছিল কৃষ্ণাঙ্গ। কিন্তু কৃষ্ণাঙ্গ ভারতীয়দের বিচার করার অধিকার কিন্তু শ্বেতাঙ্গদের ছিল। তো শ্বেতাঙ্গ বিচারকদের এবং এই অধিকার প্রদান, সেটি লর্ড রিপন ভালো চোখে দেখেননি। তার মনে হয়েছিল যে আইনের ক্ষেত্রে তো সবাই সমান, তাই জন্য তিনি কৃষ্ণাঙ্গ বিচারকদের দিয়েও শ্বেতাঙ্গ ইউরোপীয়দের বিচার করার জন্য একটি আইন আনেন। সেই আইনটি তিনি যাকে প্রস্তাব দিয়েছিলেন তার নাম হচ্ছেন কোর্টনি ইলবার্ট। এই কোর্টনি ইলবার্ট তিনি কিন্তু ইলবার্ট বিলের খসড়া প্রস্তুত করেন এবং সেখানে বলা হয়েছিল যে এখন থেকে 1883 খ্রিস্টাব্দ থেকে ভারতীয় কৃষ্ণাঙ্গ বিচারকরা ইউরোপীয় শ্বেতাঙ্গ অপরাধীদের বিচার করতে পারবে। এর তীব্র প্রতিবাদ জানায় ব্রিটিশরা। তারা মনে করেছিল যে তাদের বোধহয় তাদের নিচুতা দেখাবার জন্যই লর্ড রিপন এবং ইলবার্ট এই বিলটি এনেছেন। ইলবার্ট বিলের বিরুদ্ধে ভারতীয়রাও প্রতিবাদ আন্দোলনে জড়িয়ে পড়ে এবং তাকে নেতৃত্ব দেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ভারত সভা। শুধু তাই নয়, এই ভারত সভা 1883 খ্রিস্টাব্দে কলকাতায় অনুষ্ঠিত করে একটি অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স বা একটি সর্বভারতীয় মহাসভার ডাক দেয়। সেখানে তারা ইলবার্ট বিলের সমর্থনে আন্দোলন শুরু করে। কিন্তু শত আন্দোলন সত্ত্বেও ইলবার্ট বিল শেষ পর্যন্ত খসড়াতেই থেকে থাকে, সেটি আর বিলে রূপান্তরিত হয়নি এবং লর্ড রিপন কিছু সংস্কার সাধন করে খসড়াটি পুনরায় বিলে রূপান্তরিত করেন। কিন্তু সেখানে কিন্তু আর ভারতীয়দের সেই সুযোগটা কিন্তু দেওয়া হয়নি। তো লর্ড রিপনের যে উদ্দেশ্য ছিল, অর্থাৎ বর্ণবৈষম্য দূর করা, সেটি কিন্তু ব্যর্থতায় পর্যবেসিত হয়। ভারত সভা তার তীব্র প্রতিবাদ করে। তারা প্রথম থেকে ইলবার্ট বিল আন্দোলনের সমর্থন জানিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই এবং একজন ঐতিহাসিকের নাম বলতে পারি, তিনি হচ্ছেন ডক্টর অমলেশ ত্রিপাঠী। তিনি বলছেন এই ইলবার্ট বিল আন্দোলন 1883 খ্রিস্টাব্দ এবং এর পাশাপাশি যে মহাসভাটি অল ইন্ডিয়া ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল কলকাতায়, তারই সূত্র ধরে 1885 খ্রিস্টাব্দে অ্যালান অক্টাভিয়ান হিউম প্রতিষ্ঠা করলেন জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মাধ্যমে সারা ভারতবর্ষ ব্যাপী ভারতীয়দের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেল। তারা রাজনৈতিকভাবে জাতীয় চেতনাবোধে উদ্বুদ্ধ হলো। শুধু তাই নয়, তাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে দেশাত্মবোধেরও জাগরণ হলো। এবার আমরা দেখে নেব এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে। প্রথম প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজে কিরূপ মনোভাব ছিল? চতুর্থ প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে কারা কেন জাতীয় বিদ্রোহ বলে অভিহিত করেছে? পঞ্চম প্রশ্ন, টিকা লেখো। মহারানীর ঘোষণাপত্র। 6 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন? সপ্তম প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্যগুলি কি ছিল? এই সংগঠনের উদ্যোগে পরিচালিত
কয়েকটি রাজনৈতিক আন্দোলনের উল্লেখ করো। শেষ প্রশ্ন, টিকা লেখো, সভা সমিতির যুগ এবং ইলবার্ট বিল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে চতুর্থ অধ্যায়ের প্রথম পর্ব এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রশ্নগুলো অনুশীলন করবে এবং বই অধ্যয়ন করবে। নমস্কার।